আমি আসলে কোনো প্ল্যান প্রোগ্রাম করে করি নাই। আমি এটা কোনো আশ্রম করব, আমি এই জায়গাতে আসবো, আমি কোনোদিনও জানি না। আমরা ইনকাম সোর্স ভালো ছিল, স্বামী স্ত্রী চলতাম। আমাদের বাচ্চা হচ্ছিল না। আমাদের টেন্ডেন্সি ছিল অনেকের কাছে শুনছি যে বৃদ্ধ মানুষ ঘরে থাকলে না নাতিপুতি তাড়াতাড়ি আসে। তো আমাদের আত্মীয়স্বজনের মধ্যে যদি কাউরে আনতাম তখন যাওয়া যাবে, ঝামেলা হবে, মন কালাকালি হবে, বাড়ি চলে যাবে। তার জন্য করছি কি, আমরা রাস্তা থেকে একজন বয়স্ক মানুষ আনছি। আসলে আমাদের উদ্দেশ্যটা ছিল আমাদের যেন বাচ্চা হয়। একটা বয়স্ক মানুষ ঘরে থাকলে নাতিপুতি তাড়াতাড়ি আসবে, এরকম একটা প্রবাদ আছে। তো রাস্তায় তো কত মানুষ পড়ে থাকে। আমি আগারগাঁও থেকে আসার সময় একটা অজ্ঞাত মানুষ তুলছি ভাই, এই তোলাটাই আমার জন্য আজকে কালো হয়ে দাঁড়াইছে। এবং উনি আসার পরে আমার ব্যবসা বাণিজ্যের সুফল হয়েছে। আমার ঘরে আমার দুইটা ছোট বাচ্চা, আপনি দেখলে মাথা খারাপ হয়ে যাবে, এত সুন্দর বাচ্চা। এরপরে জীবন, পরে বাচ্চা হয়েছিল? হ্যাঁ হ্যাঁ, 14 দিনের মাথা আমার আপনার ভাবি বল সুসংবাদ দিছে যে আমার ঘরের বাচ্চা বা আমি প্রেগনেন্ট। তো সেই জায়গা থেকে এবং আনার পর ওনাকে রাখতে পারছিলাম না। ওনার পায়ে একটা গ্যাংরিং ছিল। গ্যাংরিংয়ে এত গন্ধ, কেউ আমাদের বাসায় স্টেপ করতেছিল না। দেন আমরা একটা টিনশেড বাড়ি ভাড়া করে 3500 টাকা 2014 সালে রাখছি। দেন ওখান থেকে আসলে আমাদের মধ্যে ওনার আসার পরে যে সুফলটা পাইছি, আমার বকেয়া বেতন, বকেয়া টাকা পয়সা ফেরত পাইছি, আমার ঘরের মানে নাতি আসতে, মানে ছেলে আসছে, সব মিলে খুশিতে খুশিতে এই পর্যন্ত চলছে। দেন 2018 সালে 19 সাল পর্যন্ত গোপনই চালাইছি। যখন আপনারা জানলেন, আমি আর দিনে দিনে সেলিব্রিটি হয়ে গেলাম। ঠিক আছে, এখন তো সেলিব্রিটি মানুষ ভালোই লাগে, মানুষ বাইরে গেলে চা খাওয়ায় ফ্রি, এটা কি আমার দোষ? আপনার মোট কয়টা পেজ? আমার পেজ আছে মানে ব্যাকআপ রাখছি দুইটা দাদা। চাইল্ড স্কেল ফাউন্ডেশন নামে একটা রাখছি, মিল্টন সমুদ্র নামে একটা রাখছি। একটা আইডি আছে প্রায় 11 মিলিয়ন, মানে 1.1 নিল আইডি। আর দুইটা ভালো পেজ আছে। অর্থ সহায়তা কিরকম আসে আনুমানিক আপনার? দাদা আমাদের গড়ে 25 লাখ টাকা আসে প্রতি মাসে? হ্যাঁ, 25 লাখ টাকা আসে। আমরা রোজার মাসে অনেকটা ভালো টাকা পাইছি। রোজার মাসে প্রায় 1.5 কোটি টাকার মতো আসছে। এবং রোজার মাসে আমি বেতন বোনাস সব দিয়ে স্টাফদের খরচ আমার প্রতি মাসে 16 লাখ টাকা বেতন দিই। স্টাফ কত? 102 জন। দুইটা মিলে? হ্যাঁ, দুইটা মিলে। কোন প্রতিষ্ঠানে কয়জন আছে? ওই এই আমাদের এখানে কয়জন আছে আরাফাত? না না না, 35 জন। আর সাভারে? সাপারে আছে ধরেন আপনার আরও 75 জনের মতো। আর এইখানে কতজন আশ্রয় দিচ্ছেন? ওখানে কতজন আছে? এইখানে হলো এখন আছে কত বাবা মা? 20 জন আসছে। আর ইয়েতে? সাপারে আছে আপনার 135, না 145, 245-এর মতো 200? বাচ্চা আছে ওইখানে প্রতিবন্ধী। আমার 45টা বাচ্চা আছে, প্রতিবন্ধী বাচ্চা। আমার 6টা পাগলি বোন আছে। আমার বাবা মা আছে 256 জন। সব মিলে আনুমানিক মাসে খরচ কত? 40-45 লাখ টাকা দাদা। আপনার খরচ হ্যাঁ, মাসে? মাসে। একটা এটা কখনো চিন্তা করি নাই যে এরকম হবে। আমি মনে করছি যে ভালো কাজ, উৎসাহ দেই, আরও সামনের দিকে আগাই। আমরা হোম সার্ভিস দিতাম দুজনে স্বামী স্ত্রী মিলে, বাসায় 24 আওয়ার্সের জন্য বয়স্কদের দেখাশোনা, বড় লোকদের বাবা মাকে আমরা দেখাশোনা করতাম। আপনার প্রতিষ্ঠানের কি? আমি সহযোগী আর কি। হ্যাঁ হ্যাঁ, জি। তো আপনারা তো এই হিসাব কিতাব সম্পর্কে আপনার মোটামুটি সব ধারণা আছে? হ্যাঁ, অবশ্যই আমার সাথে পরামর্শ করে, বা আমি আসি সব সময় দেখি। অডিট রিপোর্টটা দাও তো। সব সময় বিকেলবেলা, Audit report গুলো বের করো। মানে আমার ডিউটি শেষ, আমি বাসায় অনেক সময় যে বাসায়ও যাই না, এখানে আগে আসি। আগে তো এখানেই সব ছিল। এই যে এক দেড় মাস হইলো আমরা সাভারে নিছি। 3টে বাড়ি ভাড়া। 3টে বাড়ি ভাড়া ছিল আমাদের, আর একটা বাড়ি আছে সামনে। সব মিলাইয়া 3টে বাড়ি ভাড়াতে ছিল। তাই আমি অবশ্যই দেখাশোনা করতাম। আমার বাবা মার সাথে আমি দেখা করতাম। আমি ওর বাবা মা মানে আমার বাবা মা। আমি তাদের কাছ থেকে ভালোবাসা পাইছি। এই ভালোবাসায় মানে এখন মত্ত আমরা। এমন কোনো ভুল মানে আমি পাই নাই যে ভুলটা অনেক বেশি মারাত্মক বা কিছু, বা অন্যদিকে অন্যরা, তাহলে তো আমিই প্রতিবাদ করতাম যদি কোনো খারাপ কিছু থাকলে। কারণ আমি তো একজন সিনিয়র স্টাফ নার্স, গভর্নমেন্ট জব করি। আমি তো অপরাধমূলক কাজে, কর্মকাণ্ডের কাজে সহযোগী হব না, বা হতেও চাবো না। সে আমার হাজব্যান্ড হোক, সে ভালো কাজ করে, আমার হাজব্যান্ড, আমি তার সহযোগী হিসেবে কাজ করি। তাকে উৎসাহ দিই যেন আরও ভালো করতে পারে, বা মানুষে আরও সেবা দিতে পারে। এবং আমার যারা কলিগ আছে ওরাও আমাকে খুব উৎসাহ দেয় যে তোর হাজব্যান্ড দেবতা। এমনভাবে কথা বলে দিদিরা, আমার কলিগরা বলে যে তোর স্বামী তো দেবতা, তোরে ছুইলো দেবতারে ছোঁয়া হয়ে যাবে, এমন করে। সত্যি সত্যি আমার অনেক দিদিরা আছে যে আমাকে গেলে পরে জড়াই ধরে যে তোরে একটু ছুঁয়ে দেখি, মিল্টন বাইরে তো ছুঁইতে পারবো না, তোকে ছুঁই, এরকমভাবে বলে। আপনারা যে ডেড বডি নিয়ে যান বিভিন্ন জায়গায়, তাদের শরীরে নাকি কাটা ছেঁড়া থাকে, মানে এখন এই কাটা ছেঁড়া আসলে কোন কাটা ছেঁড়া? এই আপনাকে বলি, আমরা যে রাস্তা থেকে যে মানুষগুলোকে তুলি, তারা নিজের শরীরটা বহন করতে পারে না। এরা বাসা থেকে হারাই যাক বা পরিবারে থেকে বের করে দিক, রাস্তায় চলতে চলতে একটা কোনো কিছুর সাথে আঘাত পেয়ে এদের ওখানে পচন ধরে। পচন ধরার পরে চলতে থাকে পোকায় ধরে এবং বিভিন্ন অঙ্গহানি হয়ে যায়। কেউ হাত থেকে, আপনাকে আমি
এই ফাইলটাই দেখাইলেই যদি বুঝতে পারবেন, আপনি দেখছেন এটা ভায়োলেন্স ধরবে দেখে দেখানো যাচ্ছে না। তো এই একটা মানুষেরও এতগুলি ছবি দেখালাম, একটা মানুষের কি অঙ্গ আছে? তো যদি অঙ্গ না থাকে আমি অঙ্গ কোত্থেকে দেবো? তারপরে আপনার মানে গণমাধ্যমে যে এইটা উঠছে যে অঙ্গ হানি মানে অঙ্গ বিক্রি করতেছি আমি, তো কোথায় করছি, কার কাছে করছি, কোন হসপিটালে করছি? অঙ্গ তো কাইটেই ব্যাগে করে নিয়ে আরেক জায়গায় বেচা যাবে না বাজারে। অঙ্গ বেচতে হলে তো আপনাকে একটা হসপিটাল লাগবে, এই স্পেশাল বিশেষজ্ঞ লাগবে। কারা করছে এই অঙ্গহানি মানে বিক্রিটা করছে কারা? সেই প্রমাণটুকু আমাদেরকে দেখান। বা আমি কার সাথে আবার অঙ্গ যদি ট্রান্সফার হয় সেক্ষেত্রে তো আপনার এগ্রিমেন্ট থাকবে, প্রশাসনিক কোর্ট কাছারি থাকবে। তো সেই ডকুমেন্টগুলো কোথায়? আমি 10 বছর ধরে এই কাজটা করতেছি। 10 বছরে আমি ধরে নেন যে আমি 100 অঙ্গ ট্রান্সফার করছি। তো এই 100 ট্রান্সফার কোন জায়গায় করছি, কার সাথে করছি, একজন মানুষকে এনে দেখান। আমার কথা হলো এটা। সেকেন্ড কথা, আমি কেন অঙ্গ বিক্রি করতে যাব? আমার কি অর্থের প্রয়োজন আছে এখন? আমার যে ফেস ভ্যালু, আমি যদি কোনো প্রোডাক্টেও ভালো বলি কোনো কোম্পানির, আমি টাকা আয় করতে পারি। আচ্ছা ধরে নিলাম আমি ওইটা নেওয়া করি, আপনার অর্থ সহায়তা কম আসে না। কম আসে না, দান আসে না। তারপরে যদি আমার বিজনেসের ইচ্ছা থাকে, আমার যে বাচ্চা আছে একদম সরাসরি যমুনা ডেলিভারি বসছি, আমার কাছে ছোটো ছোটো বাচ্চা আসে, আমি যদি এই বাচ্চাও গোপনে বেশি আমি কত টাকা কামাই করতে পারি? আপনারা বলেন পারি কিনা? একটা বাচ্চার জন্য বাবা মা 18-20 বছর অপেক্ষা করে, কান্নাকাটি করে, হায় হাত পায়ে ধরে, ভাই আমাকে একটা বাচ্চা দেন, আমি রাস্তা থেকে পাগলি তুলবো, বাচ্চা হবে, বিক্রি করব। তাও একটা বাচ্চা নর্মাল তো 2 লাখ টাকা বেচতে পারবো গোপনে, কেউ জানবে না। পারবো কিনা? তো আমার তো এগুলি দরকার নাই রে ভাই। আমি আসছি ভালো কাজ করতে। আর আমাদের এমন একটা, আপনাকে যদি বলি এই 10 বছর ধরে ওনাদের সাথে থাকতে থাকতে আমাদের মেন্টালিটি, মন মানসিকতা অন্যরকম হয়ে গেছে। সেটা কীরকম? আমাদের আসলে নিজেদের জীবনে নিয়েও মায়া নাই। কারণ মরতে সবাই কী হবে? আমি প্রতিদিন 3 জন 4 জন 5 জন, এমনও দিন গেছে শীতে ডিসেম্বর অক্টোবরে যে 10 জনও মারা যায়, আমার 10 জনও মারা যায়। তো আমি মৃত্যুটা প্রতিদিন দেখি, প্রতিদিন কবরস্থানে যাই। আমার লোভ করে কি করব ভাই? আমারও তো মরতে হবে। এবং আমাদের মাথার মধ্যে আমার স্ত্রী যে এই পর্যন্ত কতজন দিয়েছেন, কবর দিয়েছেন? আমরা এই পর্যন্ত দাদা আমাদের রেজিস্টার হিসেবে আজকে যেটা দেখলাম প্রায় 700-র কাছাকাছি, 700-র কাছাকাছি আমরা মানে রেজিস্টার হিসাব পাইছি, যেগুলো মানে ডকুমেন্ট আছে আমাদের কাছে। তো এগুলি আমি আপনাকে বলি, রাস্তা থেকে তুলে আনছি, মারা গেছে। মৃত্যুটা আমাদের সবসময়, আবার কবরস্থ মানে আমাদের কাছে মারা গেছে। তাদেরকে হাসপাতালে নেন না? না, আমরা হাসপাতালে নেই না ভাই। আপনাদের এখানে এই সুযোগ সুবিধা আছে? না, ওরকম সুযোগ সুবিধা নেই। আমরা শুধু পরিচর্যা করি, আমরা কারোর চিকিৎসা দেই না। কারণ আমরা স্বামী স্ত্রীর আয় দিয়ে শত শত মানুষের চিকিৎসা করে আইসিইউ, আর আমার যে বাবা মারা আছে সবাই আইসিইউ সাপোর্টের পেশেন্ট আছে। আমরা কিছু টুকটাক মেডিকেল সরঞ্জাম কিনে নিছি যতটুকু প্রয়োজন, একদম খুব বেশি ভালো আছে যেটা বলবো না, কিনে নিছি। সেইটা দিয়ে যতটুকু আমরা স্বামী স্ত্রী যা বুঝি, আমাদের একজন ডক্টর আছে, উনি সপ্তাহে আসে, 15 দিন পর আসে, মাসে আসে, উনি এসে প্রেসক্রিপশন করে দিয়ে যায়। আমরা স্বামী স্ত্রী যা বুঝি তাই। পরিচর্যা যাদের করেন, টেক কেয়ার যাদের করেন, তারা তো অধিকাংশই হচ্ছে হাসপাতালে পাঠানোর মতো রোগী। হ্যাঁ, হাসপাতালে পাঠানো। তাদেরকে হাসপাতালে পাঠান না কেন? হাসপাতাল কোন হসপিটালে পাঠাবো? আপনার কাছে প্রশ্ন। আমরা একটা হসপিটালে আমরা চুক্তি করে দেন, আমাকে একটু দেখাই দেন। সরোয়ার দিতে নেবে, পঙ্গুতে নেবে, প্রাইভেট কোনো হসপিটালে নেবে? ঢাকা মেডিকেল নেবে না। ঢাকা মেডিকেল সলিমুল্লাহর কাছ থেকে আমি শত শত রুগী উঠাইছি, আমি বাস্তব প্রমাণ। মায়েরও আমি মিটফোর্ড হসপিটাল থেকে বাইরে রুগী, রাস্তার রুগী উঠাইতে যে ডাক্তাররা ধরে মারছে। কারণ সরকারিতে নেয় না কেন? অজ্ঞাত অভিভাবক না, পচা কলা মানুষ নেয় না। আপনারা সাংবাদিক, আপনাদের দায়িত্ব দিলাম, আপনারা 2টা মানুষ নিয়ে 3টা মানুষ নিয়ে হসপিটালে ভর্তি করার চেষ্টা করেন, কতটা হয়রানি পোহাইতে হবে আপনাদের। তো এই নিজের কাম কাজ ফালাইয়া এই মানুষগুলো সারাদিন হসপিটালে দৌড়াদৌড়ি করা সম্ভব না। আমরা করি নাই, যেটা করি নাই সেটা তো আপনাদের ওপেনেই বলবো। এই জন্যই নিয়মিত আপনার এখানে থাকা ওনারা মারা যান। হ্যাঁ, মারা যান। আমাদের এখানে দেখা যায় মৃত্যুটা প্রতিদিন দেখতে হয় ভাই। এখন আপনাকে বলি, আমি তুলে আনছি, আমার এখানে মারা গেছে, দোষ হইছে। আমি যদি তুলে না আনতাম, রাস্তায় মারা যেত, ওনার তো পরিষ্কার আপন কাপন হইতো না। হইতো মরে আছে, কখন মরছে জানে না কেউ, আইসা গাড়িতে উঠে বস্তা বেড়ে গাড়িতে উঠে এক জায়গায় ফালাই দিত। আমি আইনা ওনাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে, পোকা টোকা বের করে, আমার হাতে মারা গেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে যদি আমি দাপন কাপনের ব্যবস্থা করি, সে তো মানুষ, কুকুর তো বিড়াল না যে বস্তা বের আপনি কোনো জায়গায় ফালাই দেবেন। সে তো মানুষ। তাকে আমি যদি সসম্মানে মহিলাদের 5খান কাপড় দিয়া, পুরুষের 3টা কাপড় দিয়া, খ্রিস্টান মরলে বক্স বইরা, হিন্দু মরলে আগুনে পোড়াইলে, এটা কি আমি দোষের কাজ করছি? মানুষ হিসেবে তো আমার দায়িত্ব। এবং আমি এটা 10 বছর ধরে করছি। এখন আছেন 10 বছর যেহেতু করছি, 10 বছর ধরে যেহেতু করতেছি, আপনারা এখন আমি যখন শুরু করছিলাম তখন আপনারা কেন বাধা দেন না যে ভাই আপনি এরকম মরা ধরা করে মাটি দিয়েন না? আমি আপনাকে বলি, এখন পর্যন্ত মানে আপনাদের তো মিথ্যে বলে লাভ নাই, আপনারা তো তদন্ত করলে বের করতে পারবেন। এখন পর্যন্ত আমরা
হ্যাঁ, রোজার মাসে টাকা আসছে, আমরা 2-3 মাস বা 6 মাস খুব ভালো চলবো, কোরবানি আসতেছে, কোরবানি আসলে আমরা প্রচুর মাংস পাবো, ধরেন 2-3 হাজার কেজি মাংস পাবো, যে মাংসটা দিয়ে আমরা চলবো। এখন আপনাকে একটা বলি, আমার কাছে 1 কোটি টাকা আছে, মানে এই 1 কোটি টাকা আছে আমার হিসেবে 2 মাস 3 মাসের খরচ। এই 2-3 মাসের মধ্যে আবার মানুষ দান পাঠাবে, আবার 1 মাসের খরচ হয়ে যাবে। বিষয়টা হলো কি, আমাদের 256 জনের ওষুধ তো লাগে। আপনাকে আমি সহজ করে বলি, একটা নাপা দান, একটা গ্যাস্ট্রিকের ওষুধ দান, তাও তো 10 টাকা লাগে। তো 256 জন ইন্টু 10 টাকা, প্রেশার, ডায়াবেটিস, ইনসুলিন এগুলি বাদ দেন। আমার 45টা বাচ্চা আছে, 45টা বাচ্চা রাতে শোয়ার জন্য প্যাম্পার্স তো লাগবে। আমার 16-17টা বাচ্চা দুধ খায়, তাদের দুধের বোতল, মানে সব পাগলিরা তো আর দুধ দেয় না, বাচ্চারা দুধ দেয় না, দুধ কিনতে হয়। একটা দুধের যদি দাম যদি একদম নর্মাল দুধ খাওয়ায়, পচা দুধ, মানে মার্কেটে যে পচা দুধটা পাওয়া যায় সেটাও যদি খাওয়ায়, একটা ডিব্বার দাম 650 টাকা, তো আমার খরচ আছে না? আপনারা 200-250 মানুষকে দেখতে 75 জন লোক লাগে, বেশি লাগে, আরও লাগবে, আমার শর্ট আছে। কীরকম? আমার যারা আছে এরা সবাই পাগলা মানুষ, মাথা নষ্ট, উঠতে পারে না, বসতে পারে না, এদের তো প্রত্যেকজনকে পার্সোনালভাবে গোসল করাই দিতে হয়, পায়খানা পরিষ্কার করতে হয়। তাহলে আমার আরও বেশি লাগবে, আমার তো লোক শর্ট ভাই। আমাদের যদি 2 জনের জন্য 1 জন স্টাফ দেওয়া যায়, সেটা পরিপূর্ণ স্টাফ হয়। আপনার আর এই 75 জন বা 103 জন তো স্টাফ ভাগে ভাগে আছে, সিকিউরিটিতে আছে, রান্নার বাবুর্চি আছে 7 জন, 400 মানুষের প্রতিবেলা রান্না, আগুনের তাপের কাঠের চুলার রান্না আপনি হয়। এবার এখানে আছে 3 জন বাবুর্চি, 10 জন বাবুর্চি। এরাও তো, আমরা যারা কাজ করি আমরাও তো মানুষ। 10 জন বাবুর্চি আছে, 8 জন আছে, 7 জন আছে আপনার সিকিউরিটি গার্ড, ওয়ার্ড বয় আলাদা, নার্স, ডক্টর। আমরা ম্যানেজমেন্টে থাকবো না, আমার ম্যানেজারই আছে 5 জন, মানে সুপারভাইজার লেভেলে। আপনার বিরুদ্ধে লোকালরা মামলা করছে কেন? মারধরের মামলা করছে, হত্যা চেষ্টা মামলা করছে। এটা হলো মানে রাস্তা নিয়ে, আমার ওইখানে রাস্তা ছিল না, তো আমি রাস্তা, শুধু সাভারে হয়েছে। হ্যাঁ, আপনার এই কল্যাণপুরের দিকেও তো আছে। কল্যাণপুরে আমি মামলা করছি, আমার বিরুদ্ধে মামলা নাই। আমার 2বার আমার এখানে চাঁদাবাজি হয়েছে, 4 লাখ টাকা করে চাঁদা দিতে হবে। এইখানে আমি আপনাকে বলি, আমার কাছে পর্যাপ্ত পরিমাণে ঘুমের ওষুধ পাওয়া যায়, আছে, সিরিটিপ আছে, মানে নেশা বলতে আপনার টিপটিন, মানে বিভিন্ন ঘুমের ওষুধ পাওয়া যায়। তো যখন করোনা বা বিভিন্ন সময় লকডাউনে ছিল, তখন এরা আর কি আসলে কোনো সব জায়গায় বন্ধ থাকার কারণে আমাকে হয়রানি করতে, 1 পাতা দেন, কাশির সিরাপ পাওয়া যায় আমার কাছে, তো 1 পাতা দেন, 2 পাতা দেন। তো এইটা যখন দিতে না পারছে, তো ওষুধ দিবে না, তাহলে চাঁদা দিবি। উল্টা মার খেয়েছি আমরা মারছি সেই তথ্য না।